প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন বাবু, মাফ করবেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাংলাদেশ সরকারের এই অনেকে যেমন বলছিলেন, সালাউদ্দিন বাবু বলছিলেন যে পাগল ছাগলের কথা, বা নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য বা কোনো উপদেষ্টার বক্তব্যই ফেলনা নয় বলে রোকেয়া প্রাচীও বলছেন, কিন্তু ফেসবুক পোস্ট করা, ডিলিট করে দেওয়া সেটা অন্য কথা। আমি বলছি ইন অ্যাকশন তো এরা লুৎফুজ্জামান বাবরকে ছাড়ছে, ইন অ্যাকশন তো এরা পরেশ বড়ুয়ার শাস্তির মেয়াদ কমাচ্ছে, ইন অ্যাকশন তো এরা 174 জন জঙ্গিকে জেলের বাইরে বের করেছে যারা কুখ্যাত সন্ত্রাসবাদী। দীপাঞ্জন বাবু, আমার মনে হয়, আমার জিজ্ঞাসা এটা আপনার কাছে, পৃথিবীতে সব থেকে পরের জমিলোভী চীন যখন ভারতকে ছাড়া এক পা চলতে চাইছে না, মায়ানমারকে নিয়ে এতটাই কাতর হয়ে পড়েছে, তখন আমাদের কি একবার অন্তত একটু ইউনুসকে বোঝানো উচিত নয়, বা তার সঙ্গী সাথীগুলোকে, যে ভারতের শত্রুতা কেমন হয়? দেখো অনির্বাণ, তুমি তো জানো যে আমি তো বাঙাল, আমার বাবার দেশ ময়মনসিংহ, মা ঢাকা। তো আমি বাংলাদেশের একটা খুব খুব প্রচলিত একটা কথা দিয়ে আমি শুরু করি, উঠন্তি মূলা পত্তনেই চিনত যায়। জসমুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানকে যখন এই মহান ইউনুস ছেড়ে দিয়েছিল, তখনই বোঝা যাচ্ছিল যে এদের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে এরা একটা জিনিস ভুলে যায় যে ভারত, আমরা গান্ধী বুদ্ধর দেশ, কিন্তু মহাত্মা গান্ধীর একটি নীতিকে আমরা একটু পরিবর্তন করে নিয়েছি। গান্ধী বলতেন, সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যে কেউ যদি তোমাকে একটা গালে চড় মারে, তুমি আরেকটা গাল বাড়িয়ে দেবে। আজকের ভারত আমরা বলি যে আমাকে যদি একটা গালে চড় মারো, আমি তোমার মুন্ডুটাই উড়িয়ে দেবো, তোমার গালে চড় মারবো না। এবং তার নিদর্শন আমরা দিয়েছি। আমাদের উড়িতে ওরা হামলা করেছে, বালাকোট ওরা দেখেছে, সার্জিক্যাল স্ট্রাইক ওরা দেখেছে, ওদের ঘরে ঢুকে ওদের গাল উড়িয়ে দিয়েছি, মুন্ডুও উড়িয়ে দিয়েছি। তো আমার মনে হয় যে বাংলাদেশের এই যে অসাংবিধানিক, অবৈধ সন্ত্রাসবাদীদের, মৌলবাদীদের যে সরকারটা রয়েছে ইউনুস নামের এই জোচ্চোরটির আন্ডারে, এর সঙ্গে এই যে কথাগুলো বলছিলেন সালাউদ্দিন সৈয়দ চৌধুরী সাহেব, যে এই যে ছেলেটা মাহফুজ তো রোহিঙ্গা, এটা তো আমাদের কাছে তো কনফার্ম খবর, এগুলো তো রয়েছে। এবং এই রোহিঙ্গারা যখন সকল সংরক্ষণ বিরোধী আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছিল, সে খবর আমাদের কাছে ছিল, এবং আমরা শুরু থেকে কিন্তু বলে এসেছি এটা কোনো মতেই ছাত্রদের আন্দোলন নয়, সংরক্ষণ বিরোধী আন্দোলন নয়। এর পেছনে কলকাঠি নাড়ছে আইএসআই, আল কায়দা, আইসিস বা দায়েশ, এই সব সন্ত্রাসবাদী সংগঠনগুলো, এবং আমেরিকার বাইডেন প্রশাসন এবং চীন। একটা কথা বলে, যেটা যে লেমিং এফেক্ট, তুমি জানো, মানে ওই তুন্দ্রা অঞ্চলের যে ইঁদুর গুলো হয় লেমিং, যারা 1000 করে কিলোমিটার এসে সুইসাইড করে, একটা লেমিং সিনড্রোম, যে একসঙ্গে গণ সুইসাইড, আত্মহত্যা করে। বাংলাদেশে এটা করে মাহফুজরাই লেমিং এফেক্ট সিনড্রোমের মধ্যে পড়ে গেছে, আত্মহত্যা করতে চাইছে, আমরা সেই ব্যবস্থা করে দেবো। ভারতে একবার পা দিয়ে দেখা, দখল তো দূরের কথা। আমি মুশাররফ আহমেদ ঠাকুরের কাছে যাব। মুশাররফ আহমেদ ঠাকুর একজন শিক্ষক এবং বিএনপি নেতা। মুশাররফ আহমেদ ঠাকুর, আমি শহীদুজ্জামানের বক্তব্য আপাতত সরিয়ে রাখছি, মানে আমি এটাকে হালকা করছি না। আমি এখনও বলছি, পৃথিবীর কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ওনার মতামত যদি সাবস্ক্রাইব করেন বাংলাদেশের বাইরে, আমি নিশ্চিতভাবে সেদিনকে ওনাকে গুরুত্ব দেবো। কিন্তু আমি বলছি এটা অন্য কথা। মুশাররফ আহমেদ ঠাকুর, আপনার দলের নেতা, যুগ্ম সচিব আপনাদের রিজভিও তো ভারত বিরোধী অবস্থান নিচ্ছে, ভারতকে শত্রু রাষ্ট্র চাইছেন, ভারতের সঙ্গে শত্রুতা চাইছেন। ইউনুস কি একা, নাকি আপনাদের সঙ্গে জোট বেঁধে আছেন? আপনারা মুখে মাঝে মাঝে ইউনুসের বিরোধিতা করছেন, সেটা বোধহয় নির্বাচন নিয়ে আপনাদের গোলযোগের জন্য, আপনারা একটু তাড়াতাড়ি ক্ষমতায় পৌঁছতে চান, হাঁকপাক করছেন ক্ষমতার জন্য নাকি? কিন্তু আসলে ভিতরে ওই ভারত বিরোধিতা। শোনা যাচ্ছে মুশাররফ আহমেদ ঠাকুর? আমি কিছু শুনতে পাচ্ছি না, সম্ভবত মুশাররফ আহমেদ আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে, ঠিক হয়ে যাক, কানেকশনটা ঠিক হয়ে যাক।
আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে আরেকবার যাব। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আমি মুশাররফ আহমেদ ঠাকুরকে জিজ্ঞাসা করবো ওদের দলের অবস্থান, কিন্তু একজন বাংলাদেশি সাংবাদিক হিসেবে এবং আন্তর্জাতিক সম্পর্কে একজন পণ্ডিত সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয় বিএনপির নেতারা যে মন্তব্যগুলো করছেন এটা বিচ্ছিন্ন, নাকি এখানে ইউনুসের সঙ্গে ওদের কোনো যোগাযোগ আছে? ধন্যবাদ। দেখুন অনির্বাণ বাবু, আমরা যখন কথা বলছি এই মুহূর্তে ঠিক এই সময়টাতে ইউনুসের সঙ্গে মিশরে পাকিস্তানের শেহবাজ শরীফের গোপন বৈঠক চলছে ঠিক এই সময়টায়, এবং সেই বৈঠকে আইএসআইয়ের দুজন অফিসার আছেন। আচ্ছা, তারা আলোচনা করছেন যে বাংলাদেশে ভবিষ্যতে যে পাকিস্তান থেকে আরো অস্ত্র মাদকের চালান আসবে ইত্যাদি। এখন আপনি যেটা বিএনপির কথা বললেন যে বিএনপির অবস্থান, ইউনুস, আসলে বিএনপি তো এখন রাজনৈতিকভাবে এক ধরনের দেউলিয়াতে পৌঁছে গেছে, এবং ইউনুসকে এখন তোষামত করে হোক আর যেভাবেই হোক বিএনপিকে এখন তাদের যে বিভিন্ন মামলা মোকদ্দমা আছে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বিএনপি তো কখনোই জঙ্গিবাদ বিরোধী দল নয়, বিএনপি তো নিজেই একটি খুব জঙ্গি পৃষ্ঠপোষক দল। বাংলাদেশের জেএমবির জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ এটার স্রষ্টা, পৃষ্ঠপোষক সবকিছুই বিএনপি। কাজেই বিএনপিকে বা হেফাজতে ইসলামকে বা হিজবুত তাহরিরকে বা আল কায়দাকে বা ইসলামিক স্টেটকে এগুলোকে আলাদা করে দেখার কোনো কারণ নেই, এরা সব একটা। বেশ, আমি মুশাররফ আহমেদ ঠাকুরকে কি পেয়েছি? আমার পিসিআরকে জিজ্ঞাসা করো। মুশাররফ আহমেদ ঠাকুর, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি? হ্যালো, হ্যাঁ, আপনি আমার কথা আমি শুনতে পাচ্ছি। বেশ, মুশাররফ আহমেদ ঠাকুর রিজভী, আপনাদের দলের যুগ্ম সচিব, তিনি একদিকে ভারত বিরোধী জিগির তুলছেন, আর আজকে আমি দেখলাম লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিচ্ছে ইউনুস সরকার। আমি বলছি পারস্পরিক যোগাযোগ আছে, বোঝাপড়া, মাঝে মাঝে একটু বিবৃতির লড়াই চলছে ইলেকশনের টাইম নিয়ে, কিন্তু বাকিটা বোধহয় একদম এক বিন্দুতে আপনারা দাঁড়িয়ে আছেন, উগ্র ভারত বিরোধিতা নাকি? না, রুহুল কবির রিজভী যেটা করছেন সেটা তার ব্যক্তিগত যে একটা জায়গা, সেটা তো থাকতেই পারে। তিনি পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, সেদিক থেকে উনি করছেন ওনার মতো করে। পার্টি ক্লিয়ার করেছে যে এটা রুহুল কবির রিজভীর ব্যক্তিগত স্ট্যান্ড। আর আপনি নিশ্চয়ই জানেন যে রুহুল কবির রিজভী 1984 সালে জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। সেই ক্ষেত্রে রুহুল কবির রিজভীর একটা আলাদা অবস্থান বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে আছে। আর দুই নম্বর, যে লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিবে কেন? লুৎফুজ্জামান বাবর কি আদালত ছেড়ে দিলে তো সেখানে কি বলে ইউনুস সরকারের সাথে যোগসূত্র, আনসারটা ঠিক মতো হলো? কোয়েশ্চেনটার মধ্যে যথেষ্ট উস্কানি আছে। আমি আপনাকে বলি, লুৎফুজ্জামান বাবর প্রায় 18 বছর ধরে জেলে ছিলেন, এবং সেখানে আজকে আমাদের বিএনপির 2.5 লক্ষ মানুষের বিরুদ্ধে 2.5 লক্ষ মামলায় 60 লক্ষ মানুষ বিএনপির এখনো কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছে। আমরা এর মধ্যে বিএনপি মুশাররফ আহমেদ ঠাকুর, যদি কেউ বিনা বিচারে বা বিনা অপরাধে কোনো মামলায় অভিযুক্ত হয়ে বা বিনা বিচারে আটকে থাকেন, দোষী সাব্যস্ত না হয়েও, আমি বলছি সেটা নিশ্চিতভাবে যে কোনো দেশে যে কোনো সময় মানবাধিকার লঙ্ঘন। কিন্তু আপনি কি এটা বলতে পারেন লুৎফুজ্জামান বাবর বিনা বিচারে বা বিনা অপরাধে জেল খাটছিলেন? তিনি যে অপরাধে জেল খাটছিলেন এবং তার জেল মুক্তির যে সময়টা, ঠিক সেই সময়টা যখন বাংলাদেশের কিছু লোক উগ্র মৌলবাদী ভারতের জমি চাইছে, বলছে ভারতের জমি থেকে বাংলাদেশের ম্যাপ পুনর্বিন্যাস করতে হবে। আমি শোনাবো আপনাকে, শুনবেন? আমি শোনাই আপনাদেরকে আরেকবার। আমি যাকে খারিজি মাদ্রাসার আন্তর্জাতিক সম্পর্ক পাস বলি, শহীদুজ্জামান, নয়নের মণি ইউনুস সাহেবের, শুনুন তার বক্তব্য, আরেকটা বক্তব্য শুনুন। এই যে চাইনিজ এয়ার পাওয়ার, এটা আমাদের কাছে খুব অতি বাড়াবাড়ি, হ্যাঁ এটাকে, কিন্তু ইন্ডিয়ান থ্রেটটা তো ইজ মোর ডেঞ্জারাস। এবং আমরা জানি, দেখেন, পুরা পলিসি মাস্ট অলওয়েজ বি টু ব্রেক আপ ইন্ডিয়া। আমি এটা পাবলিকলি বলবো না, কিন্তু আমি বলছি, আমি আমি টিএসসিতে বলছি সাহস করে, যখন আমি ডক্টর মাহমুদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল ইন দিস হিউজ অডিটোরিয়াম, আই সেড ইট টু, আমার ভিতর থেকে আসছে যে আমাদের
অস্তিত্বের একমাত্র উপায় হচ্ছে ভারতের ভাঙ্গন। এই নর্থ ইস্ট এটা আমাদের হওয়ার কথা ছিল, এবং আমি জানেন 70-80 বছর পরে পরে ম্যাপ চেঞ্জ হয়, হ্যাঁ, নিউ ইন্টারন্যাশনাল সিস্টেম এমার্জেস, ভাঙন ধরে নতুন বাউন্ডারি সৃষ্টি হয়। এবং আমরাও ইন্ডিয়ানকে বলবো উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার বাউন্ডারিজ বিকজ নর্থ ইস্ট ইজ আওয়ার্স।